হ্যাঁ, প্রথমে হোমিও দর্পণের পক্ষ থেকে 885তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ 18/9/2024 বুধবার। আজকের আলোচনায় আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর অমরনাথ চক্রবর্তী মহাশয়। আলোচনার বিষয়বস্তু রেপার্টারি 40তম পর্ব, মাইন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করছেন স্যার। তো আলোচনা চলাকালীন কেউ আনমিউট হবেন না, ভিডিও ওপেন করে রাখবেন না। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, হ্যান্ড রাইজ করবেন, ওই সিম্বলটাতে চাপ দেবেন, ওটাতে বোঝা যাবে। আমি স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। হ্যাঁ, মমিনুল ভাই কি করছেন, রেকর্ড করছেন কি? না, আচ্ছা, ওয়াজ ওয়াজ আপনি করছেন কি? ডক্টর ওয়াজ আপনি করছেন কি রেকর্ড? জি স্যার, আমি রেকর্ড করছি স্যার। জি স্যার। স্যার আমি ঠিক এস আছে, মন্ডল বলছি, আমিও রেকর্ড করছি। বাহ, ভেরি গুড। এইবার আস্তে আস্তে ক্লাস শুরু করে দেবো। আচ্ছা, উপস্থিত সকল চিকিৎসক বিন্দুকে যথাযথ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে রেপার্টারি নিয়ে আমরা আলোচনা করব এবং প্রতিদিনের মতোই আমরা একটা করে রুব্রিক নিয়ে আলোচনা করি, করে তারপর আমার গুরু ডাক্তার কৃষি দাসের বই থেকে আমরা স্টাডি করি। রুব্রিক হান্টিং যেটাকে বলে, এটা করি আমরা। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি আপ্রাণ যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে কি না, একটা রুব্রিককে ভালো করে প্রাঞ্জল করে বোঝানো বা এবং তার সঙ্গে ম্যাথমেটিক রিলেশন গুলো যতটা পারছি, যতটা আমার জ্ঞানে আছে, আমি ঠিক ততটাই বলার চেষ্টা করি। তা আজকের আলোচনা যেটা হবে ক্যাপ্রিসিয়াসনেস। এই যে ক্যাপ্রিসিয়াসনেস, এই যে রুব্রিকটা আপনি সাধারণত বাচ্চাদের মধ্যেই পাবেন এটা, এবং এই রুব্রিকটা যদিও সাবজেক্টিভ সিমটম, তবু সাবজেক্টিভ ভাবে পাওয়া খুব মুশকিল। এগুলো হচ্ছে কমপ্লেন করে, তার মা বাবা কমপ্লেন করে যে আমার ছেলেটা এরকম, এই করে ওই করে। তাই যে ক্যাপ্রিসিয়াসনেসের বাংলা কথা হচ্ছে কি, আমরা কি করি, অনেকগুলো মানে হয় এখানে। সেটা হচ্ছে খ্যাপাটে, কেউ বলে খামখেয়ালি, কেউ বলে খুব চঞ্চল, এরকম অনেক কিছু বলা হয় এদের সম্পর্কে। কেউ বলে আতপেয়ালা। আমি আতপেয়ালা কথাটা বানিয়ে বলছি না, যে পেশেন্টেরই কথা। ও আমার ছেলে আতপেয়ালা, ও আচ্ছা ওষুধ দিয়ে কি এই মাথাটা ঠিক করা যাবে ওর? এরকম একটা ব্যাপার। তো ক্যাপ্রিসিয়াসনেস মানেটা কি, সেইটা যদি আমরা একটু বুঝে নিই তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। এবং এটা পাওয়া যায়, এটা বাচ্চাদের মধ্যে কমনলি আপনি পাবেন, না পাওয়ার কোনো ব্যাপার নেই। যদি চোখটা খোলে আপনার, আপনি যদি বিষয়টা যদি বোঝেন, যদি, তাহলে আপনি খুঁজে পেয়ে যাবেন, পাওয়াটা কোনো ব্যাপার না। তো ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে কি না, ক্যাপ্রিসিয়াসনেস এটা নাউন তো। ক্যাপ্রিসিয়াসনেস মিনস এ টেন্ডেন্সি টু মেক সাডেন অ্যান্ড আনপ্রেডিক্টেবল চেঞ্জেস ইন থট, মুড অ্যান্ড বিহেভিয়ার। কি কথাটা বলছে যে ক্যাপ্রিসিয়াসনেস মানে হচ্ছে কি, যেটা বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, এটা একটা প্রবণতা, সাডেন চেঞ্জ, হঠাৎ করে তার মনের পরিবর্তন করবে, এবং কি করবে, আনপ্রেডিক্টেবল, বা সে যে কি পরিবর্তন করবে কেউ বলতে পারে না, তার পক্ষে বলা সম্ভব নয়, ভবিষ্যৎবাণী করা যায় না। এবং এটাকে আরো যদি সহজভাবে বলা যায়, পুলিশ কথাটা কেন বলছি, আনপ্রেডিক্টেবল যেমন আমি বলছি, পুলিশ কথাটা বলা যেতে পারে। যা পুলিশটা পরে আসছে, আমি আনপ্রেডিক্টেবল দিয়ে শুরু করি, পরে পুলিশে ঢুকবো। আনপ্রেডিক্টেবল চেঞ্জেস ইন থট, চিন্তার ক্ষেত্রে, মুড মানে মেজাজের ক্ষেত্রে, বা বিহেভিয়ার আচরণের ক্ষেত্রে। আপনি দেখুন, বলছে আমার এই ছেলেটা এত চঞ্চল না, কোথাও মন বসে না। কি করে, এই খেলছে, মাকে বলো আমাকে এই খেলনাটা দাও, খেলনাটা দিলাম, ও বাবা, আমি রান্নাঘর থেকে এসে দেখি সে টিভি দেখছে। তো মজার ব্যাপারটা হচ্ছে কি, টিভি দেখার মতো কিন্তু ক্যাপ্রিসিয়াসনেস পাওয়া যায়
দেখবেন ঘন ঘন শুধু চ্যানেল চেঞ্জ করছে, ঘন ঘন চ্যানেল চেঞ্জ করছে, কোনো একটা চ্যানেলে ফিক্সড ভাবে থাকছে না। এটা তাদের স্বভাব। এই দেখা যায় মুডের মধ্যে কি, এই দেখা যাচ্ছে মায়ের সঙ্গে খুব ইয়ার্কি মেরে কথা বলো, এই বোনের সঙ্গে বোনকে গিয়ে খোঁচা মেরে কথা বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। মানে এই যে ব্যাপারগুলো, তার কখন যে কি করবে সে নিজেও জানে না, আর বাড়ির লোকও বুঝতে পারে না কোথায় কি গন্ডগোল পাকাবে। এইসব ক্ষেত্রে মায়েদের খুব অসুবিধা। রাস্তাঘাটে অন্য মানে বন্ধু বান্ধবের সঙ্গে যদি ঝামেলা পাকায় বা কিছু করে, তাহলে বাইরের ঝামেলা ঘরে আসবে। তো এইখানে এই ঘটনাটা ঘটছে। দেখুন সাডেন কথাটা খেয়াল করুন, পার্টিকুলারলি সাডেন কথাটা খেয়াল করুন। তাহলে কি হচ্ছে, একটা চেঞ্জ হচ্ছে। তো চেঞ্জ কথাটা বলা হচ্ছে, পরিবর্তন তো বলা হচ্ছে। হ্যাঁ, কি কি পরিবর্তন হচ্ছে? তার চিন্তা ভাবনায় পরিবর্তন হচ্ছে, তার মেজাজে পরিবর্তন হচ্ছে, তার আচরণে পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তনশীলতা যেটা, এই পরিবর্তনশীলতাটা কিন্তু অবশ্যই সোরার আন্ডারে চলে যাবে। তার সোরার প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে, অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা। এইবার দেখুন এখানে কি বলছে, সাডেন। সাডেন বলছে, সাডেন মানে কি, ইম্পালসিভ নেচার। সাডেনের মধ্যে বিচার বিবেচনা থাকে না, দুম করে করবে সে। এই সাডেন কথাটার জন্য তারা বোঝা গেল কি, এই যে এই যে তার মানে আর কি পরিবর্তনশীলতা, এটা তো সোরা। সাডেন কথাটার জন্য বলবো এখানে সিপিলিসের উপস্থিত আছে, তার মিক্স মাইজমটাকে কিভাবে চিহ্নিত করতে হয় এইটা আপনাদের বুঝতে হবে। মুখস্থ করে হয় না ভাই। পেশেন্টের কথাটা নেবেন, পেশেন্টের কথাটা লিখবেন, পেশেন্ট দেখবেন এই কথার ভাঁজেই আপনাকে বলে দেবে কোন মায়াজম হবে। এটা খুব সহজ বিষয়, পেশেন্টকে সময় দিতে হবে। পেশেন্ট ইজ দ্য টিচার। পেশেন্টকে আপনি কিন্তু শুধু রুগী ভাববেন না, সে আপনার টিচারও বটে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ সে আপনার এক্সামিনারও বটে। আপনি তাকে ওষুধ দিয়ে পাস করলেন না ফেল করলেন বলা তো মুশকিল, আপনি পরে বুঝতে পারবেন। ফলে ব্যাপার হচ্ছে যে রুগীকে অবহেলা করবেন না, রুগীকে অবহেলা করলে হোমিওপ্যাথির মূল জায়গায় ঢুকতে পারবেন না। তাহলে এইটা হলো তার। এইবার তারপর কি বলছে, এটাকে একটু ব্যাখ্যা করছে কিরকম। এ- এই যে আগে যেটা বললাম আমি, সেটার সঙ্গে একটু আমি জুড়ে দিচ্ছি দেখুন, তা একটু বুঝতে যাবে। ইম্পালসিভ এর নেচার, হুইমজিক্যাল, খামখেয়ালি। খামখেয়ালির মধ্যে তো পরিবর্তনশীলতা থাকছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে বা ওটা ইম্পালসিভ নেচার, তাহলে ইম্পালসিভ সিপিলিস সোডা, এই দুটোর কম্বিনেশন হচ্ছে। হ্যাঁ, এইবার দেখবেন আপনার হাইপার অ্যাক্টিভ যে একটা ইয়ে আছে, বাচ্চা আছে, সেগুলো কিন্তু এই সোডা সিপিলিস কম্বিনেশন, সেটা মারাত্মক। আপনার চেম্বারে ঢুকলে আপনার মাথা খারাপ করে দেবে। এরকম বাচ্চা আছে, আমি রীতিমতো ভয় পাই সেই বাচ্চাগুলো। ওষুধপত্র দিয়ে কিন্তু অনেক চেঞ্জ করা যায়, আমরা এটা দেখেছি। কিন্তু এই যে তার পরিবর্তনশীলতা, যেমন পরিবর্তনশীলতা, এই পরিবর্তনশীলতা হচ্ছে কি, যেমন ধরুন মাকে বললো, মা আমাকে একটা বিস্কুট দাও। মা বিস্কুটটা দিল প্লেটে করে, ও নিয়ে গিয়ে কি করলো, প্লেটটা রেখে দিয়ে খেলেও না। হ্যাঁ, একটা খেলনা নিয়ে খেলতে শুরু করে দিল, কি টিভি দেখতে শুরু করে দিল, কি একটা ছবি দেখতে শুরু করে দিল, বিস্কুটটা পড়ে রইল। তাহলে বোঝা গেছে ব্যাপারটা যে কখন কি তার মুডটা পরিবর্তন হবে সে নিজেও জানে না। এই যে এই যে পরিবর্তন হবে, এই পরিবর্তন হবে যে কোনো রেশনালিটি নেই, কোনো যুক্তি থাকে না, কোনো যুক্তি নেই এখানে। এর সামহাট ডালনেস। যে মানুষের যুক্তি নেই তাকে কি আমি বুদ্ধিমান বলবো? তাকে তো বুদ্ধিমান বলা যাবে না। কিন্তু তার মানে এই নয় যে ক্যাপ্রিসিয়াস হলেই সে কিন্তু বুদ্ধিহীন হবে, এমন নয় কিন্তু। তার ক্যাপ্রিসিয়াস রুব্রিকের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, যে স্টেটটা যেটা আছে ক্যাপ্রিসিয়াস, সেই স্টেটটার কথা বলছি। সেখানে কি হচ্ছে, সাধারণত কি হচ্ছে, এখানে লজিক্যাল কোনো বেস থাকে না। সে কেন পরিবর্তন করছে তার ব্যাখ্যা সে কিন্তু করতে পারবে না, এবং অনেক সময় বোকা বোকা পরিবর্তনও সে করে। মানে মানে সে নিজেই বুঝতে পারে না কি বোকা পরিবর্তন করছে। যার জন্য হচ্ছে কি, একে নিয়ে কিন্তু খুব কেউ আগে থেকে এক্সপেক্ট করতে পারে না, আশা করতে পারে না কি করবে কি করবে না, এটা বলা ভীষণ মুশকিল। এবার অনেক খেলোয়াড়ের মধ্যে এরকম আছে। হ্যাঁ, যেদিন খেললো তো কাঁপিয়ে দিল, ময়দান কাঁপিয়ে দিল, আর অন্যদিন সে কিছুই করতে পারলো না। তার মানে সে ক্যাপ্রিসিয়াস, যেটা ভাববেন না। আমি জাস্ট এই ক্যাপ্রিসিয়াসটা রিলেশন করে বলছি যে মুড আসলে পরে সে অনেক কিছুই করতে পারে, এবং এখানেই বলতে যে আনএক্সপেক্টেড, আশাহীন, মানে তার কাছে আশা করা যায় না,
এই ক্ষেত্রটাকে এক্সপ্যান্ড করার জন্য আমি এই ফুটবলের কথাটা বললাম, বাকি ক্রিকেটের কথাটা হতে পারে, কিন্তু ওটা থেকে ভাববে না ক্যাপ্রিসিয়াস, ওটা ক্যাপ্রিসিয়াস নয়। হুম। তো ফলে ব্যাপারটা হচ্ছে ক্যাপ্রিসিয়াসের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ব্যাপারটা আছে, দলবদ্ধভাবে তো নয়, দলবদ্ধভাবে ক্যাপ্রিসিয়াস হবে কি করে? ওটা তো হবে না। সেই জন্য ওই ফুটবলের উদাহরণটা যাতে ভুল বার্তা না যায় সেই জন্যই ব্যাখ্যাটা করলাম। তার মানে বুঝতে পারছেন এর ক্ষেত্রে কোনো এক্সপেক্ট করা যাবে না। হ্যাঁ। তো ফলে এই যে এক্সপেক্ট করা যাবে না, আশা করা যাবে না, বাচ্চা আপনার কাছে অনেক কিছু চাইবে, অনেক কিছু খাবে না সেটা, সেটাকে ফেলে রেখে দেবে, রেখে দিয়ে টিভি দেখবে বা ইয়ে করবে, বা দেখা গেলো রেডিও চালিয়ে দিল বা টিভি দেখতে শুরু করলো, এরকম তার মুড চেঞ্জ হচ্ছে, সবসময় তার মুডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কখনো রাগ, কখনো আহ, আহ, দেখা যাচ্ছে হাসি, কখনো সে খোঁচা মারছে, বোনেদের পেছনে রাখছে, হুম, কখনো দেখা যাচ্ছে যে কুত্তাকে মারতে যাচ্ছে। এক এক সময় এক এক রকম, নিমেষের মধ্যে তার সবকিছু পরিবর্তন, এই আছে এই নেই। এই দেখা গেল বাচ্চারা রান্নাঘরের সামনে আছে, মা দেখলো পলক ঘুরি দেখলো বাচ্চাটি কোথায় উঠোনে চলে গেছে, বা উঠোনে আছে দেখতে পেলো, ঠিক আছে উঠোনে আছে তো অসুবিধা কিছু নেই। তারপর দেখা গেল চৌবাচ্চার উপরে উঠবার চেষ্টা করছে, তাড়াতাড়ি ছুটে গিয়ে ইয়ে করলো, কারণ সাঁতার তো জানে না। এই যে কখন কি করবে এটা বলা ভীষণ মুশকিল এর পক্ষে। এবং এইটা কিন্তু সাধারণত মা কমপ্লেন করে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স, তবে এটা কি আপনাদের একটা ধারণা আছে যে সাবজেক্টিভ সিমটম মানেই হচ্ছে সেটা রুগী বলবে, রুগী সাধারণত বলবে না। তার বয়স্ক মানুষের মধ্যেও ক্যাপ্রিসিয়াসনেস পাওয়া যায়, আমি অল্প কিছু পেয়েছি জীবনে, সেই জন্য কথাটা বলছি। কিন্তু সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি এটা অবশ্যই পেতে পারেন। তা ক্যাপ্রিসিয়াস নিয়ে আমি এইটুকু বললাম। এইবার এটা প্রথমে কেউ অ্যাডিশন করলে দেখো দিবেন, কেউ যদি অ্যাডিশন করে, কে কে এসছে আমি দেখিনি। অ্যাডিশন যদি করে অ্যাডিশন হোক, তারপরে প্রশ্নোত্তর পর্ব আসবে। আচ্ছা স্যার, আমাদের মাঝে পার্থপ্রদীপ চৌধুরী স্যার আছেন উপস্থিত। স্যার, আজকে যদি কিছু অ্যাড করেন এই যতটুকু বলা হলো স্যার, ক্যাপ্রিসিয়াসনেস নিয়ে। ক্যাপ্রিসিয়াসনেস তো বলেছি, একটা ফিক্সড থাকে না, চেঞ্জ হয়। বিশেষ করে তার একটা মেজাজের পরিবর্তনও যেরকম হয়, আমরা অনেক সময় দেখি তার ওই ফুডের ক্ষেত্রেও যে আজকে এইটা ভালোবাসে, যেমন কার্সিনোসিনের একটা চেঞ্জেবিলিটি দেখা যায়, এই ফুডের ক্ষেত্রে এইটা দেখা যায় ভীষণ রকমের। আবার সে আসলে সে এটা একটা তার নেচার, কিন্তু ক্যাপ্রিসিয়াসনেস একটা তার নেচার, এইটা তার ঘটিয়ে ফেলেছে, তার ভালো লাগে না, সে একই জিনিসটা থাকতে পছন্দ করে না। হ্যাঁ, সে আবার একটা যে সেটা যে ধরবে সেটা আবার পরে চেঞ্জ করে নেবে, তারপরে আবার একটা রকম এই রকম সব আর কি বিহেভিয়ার। এইটাই একটা পরিবর্তনশীল মানসিকতা। এই যে শুধু বা সরাসরি সে একরকম ভাবে থাকে না, এই মুহুর্মুহু একবার বসে রয়েছে, একবার হাঁটছে, এইরকম তার কোন সময় যে তার কি ভালো লাগবে সেরকম ঠিক থাকে না, এই আর কি। ঠিক আছে, আর কেউ কিছু বললে বলুক। এটা শব্দ হচ্ছে কিসে? আচ্ছা স্যার, স্বপন ভুরে স্যার উপস্থিত আছেন। স্যার, আপনি যদি কিছু বলেন এই ক্যাপ্রিসিয়াসনেস নিয়ে, স্বপন ভুরে স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, বলুন। আসলে ক্যাপ্রিসিয়াসনেস যেমন আনপ্রেডিক্টেবল চেঞ্জেবিলিটি থাকে এবং ইম্পালসিভনেস দুটোই থাকে। হ্যাঁ, ওর মধ্যে আন্ডারলাইং একটা স্টেট থাকে যে ইম্পালসিভনেস। শুধু তাই না, ইরেশনাল ব্যাপারটা সবসময় আমরা বলতে পারি না, ওটাই তার ক্যারেক্টারিস্টিক। এবং আমরা যখন স্টমাক চ্যাপ্টারে গিয়ে দেখছি যে সে খেতে চাইছে, আবার যখন দেয়া হলো তখন সেটাকে সে রিফিউজ করছে, যেন সে জানে না সে কি খাবে। সেখানেও দেখছি স্টমাকে ক্যাপ্রিসিয়াসনেসের মধ্যে অনেকগুলো মেডিসিন দেওয়া আছে। তো এটাই তার নেচার।
এইগুলো যে সব সময় যে রেশনালি সে ঘটবে তা কিন্তু নয়। আর ইম্পালসিভনেস হচ্ছে এটা এর একটা বৈশিষ্ট্য ক্যাপ্রিসিয়াসের মধ্যে, কারণ আনপ্রেডিক্টেবল, কখন কি ঘটবে, হ্যাঁ, এই রকম একটা ব্যাপার আছে। এইটুকু বললাম। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। এই ক্যাপ্রিসিয়াসনেস নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। স্যার এইটা তো একদম চেঞ্জেবিলিটির মধ্যে পড়ে, মানে সবসময় চেঞ্জ হচ্ছে, চেঞ্জেবল মাইন্ড। আর একটা প্রশ্ন স্যার, ইমপেশেন্ট, এই দুটোর মধ্যে অধৈর্য, ও তো এটা অন্য জিনিস, অধৈর্য তো অন্য জিনিস। আর এখানে চেঞ্জেবলের মধ্যে একটা ইম্পালসিভনেস আছে, এই কথাটা ভুলে যাচ্ছে কেন? আচ্ছা স্যার। চেঞ্জেবলের মধ্যে এমনি চেঞ্জেবল রুব্রিক আছে, সেখানে ইম্পালসিভ নেই। আচ্ছা। ইম্পালসিভটাকে খেয়াল করো, এটা তো ওয়ান কাইন্ড অফ ফুলিশ নেচার। কোনো লজিক্যাল ইয়ে থাকে না, রেশনালি কোনো চিন্তা ভাবনা থাকে না যে। আচ্ছা স্যার, কারো যদি প্রশ্ন থাকে করুন। কারো কি প্রশ্ন আছে এই ক্যাপ্রিসিয়াসনেস রুব্রিকটি নিয়ে? তাহলে করুন, না হলে আমরা পরবর্তী ক্ষেত্রে এগোবো। না স্যার, প্রশ্ন দেখছি না। হ্যালো, হ্যাঁ স্যার, বলুন স্যার। বলছি সবসময় যে রেশনাল যে বলবো, একটা বাচ্চার মধ্যে যখন ক্যাপ্রিসিয়াসনেস দেখবো, তখন সেটা কি rationally বিচার করবো, তার rational mind কতটা করছি, সেটা দরকার। এটা আমি একটু clear করতে চাচ্ছি। নেটের সমস্যা হচ্ছে স্বপন, শোনা যাচ্ছে না। আর কথা হচ্ছে রিডিং গিফটেড মাইন্ডের কথা স্যারের কথা শোনা যাচ্ছে না স্যার, নেটের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা স্যার, স্যারের হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। যদি মানে নেটের থাকে তখন আমরা নাহলে স্যারকে ডেকে নেব। আচ্ছা স্যার, তাহলে স্যার পরবর্তী ক্ষেত্রে এগোনো যাক। প্রশ্ন কি আছে কিছু? না, প্রশ্ন তো দেখছি না স্যার। প্রশ্ন কি আছে আমার এখনো? নেই না, আমার স্যার। যেটা মনে হচ্ছে স্বপন যেটা বলতে চেয়েছে যে ছোটদের ক্ষেত্রে রেশনাল বা রিডিং গিফটের ব্যাপারটা এতটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে ছোটদের মধ্যেও একটা কারণ বলে না তা না, তবে ব্যাপার হচ্ছে ওর মধ্যে খুব বিশেষ পাওয়া যায় না, একটা ডালনেশারও ব্যাপার থাকতে পারে। কিন্তু বড়দের মধ্যে যখন পাওয়া যাবে, বড়দের মধ্যে আমি কিছু পেয়েছি তো, কারণ তো স্ত্রী কমপ্লেন করছে তো, ওই কি জানি ছেলে মানুষের মতন এর আচরণ, এরকম বলে। ঠিক আছে, আর তো সপরিকে নিয়ে এসছি, দেখো দেখি একবার ওকে বলে দেখো তো, এই থাকে তাহলে ও বলুক, আর নাহলে আমি ঢুকে যাবো ইয়ের মধ্যে, সাবজেক্টের মধ্যে। হ্যাঁ স্যার, স্বপন ভুরে স্যার, আপনি কি শোনা যাচ্ছে স্যার আপনার? আপনি বলতে পারেন স্যার। স্বপন ভুরে স্যার। সমস্যা হচ্ছে মনে হচ্ছে কোনো নেটে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার তাহলে। যাকে পার্থর আজকে খুব একটা সমস্যা হয়নি, পার্থ আজকে এক চান্সে বেরিয়ে গেছে।
এই যে নেটের এত সমস্যা হয় আর বলবার কথা না, হ্যাঁ, সমস্যাটা প্রচুর সমস্যা হয়। খুব বিরক্ত লাগে। এই যে কেন, আর খুব অসুবিধা হয় এর জন্য। আসলে তা না, 5G চালু হয়ে গেছে তো, ওই জন্য 4Gটাকে, হ্যাঁ 5G চালু হয়েছে, 4Gটাকে স্লো করে দিয়েছে। না না, আমার তো 5G, তবু তো 5G এরকম হচ্ছে। তাহলে আর কিছু হ্যাঁ বলার নেই, তাহলে আর কিছু বলার নেই। তাহলে আর এদের কিছু সব বলার নেই। ওই এত ব্যবসা করছে এরা, গেজ কমিয়ে দিচ্ছে নেটের। আচ্ছা ঠিক আছে, এইবার মূল সাবজেক্টে আসা যাক। তাহলে আমরা আমার শিক্ষাগুরু ডাক্তার কেসি দাসের লেখা বই থেকে আমরা আলোচনা করছি সোজা কথা রুব্রিক হান্টিং, যেভাবে আমরা স্যারের কাছে শিখেছি। যদিও আমাদের ক্লাসে আমরা অনেক কিছু শিখি, সব কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না ছাপানোর অক্ষরে। কিছু কিছু জায়গায় আরো কিছু ছিল, আমার ছিল, খাতা ছিল, সে খাতা তো কি আর বলবো, একজনকে দিয়েছিলাম দেখার জন্য, সে বললো আমি দেইনি তাকে, সে খাতাটাই গায়েব করে দিল। আচ্ছা, আমরা প্রথমে দেখবো, এখানে বলছে 26 বছরে আমি 80 বছরে বুড়োর মতো সকলে বলে। 26 বছর বয়স, তো তাকে সবাই বলছে এই যে 80 বছরে বুড়োর মতো তাকে বলে সবাই। এগুলো এগুলো কিন্তু পাবেন, কিন্তু এগুলো এগুলো পাওয়া যায়, এগুলো এটা পাওয়া যায় না তা নয় কিন্তু। সোজা কথায় তাকে বুড়োটে দেখায়, বুড়োটে বুড়োটে, তার বয়সের তুলনায় তাকে বুড়ো লাগে, এই হচ্ছে ব্যাপারটা। তো কোথায় পাবেন? এটা কোথায় পাবেন? বুলোটে দেখানো, ওল্ড লুকিং। তুমি কি বলবে কিছু এটা দীপেন, না অন্য কেউ বলবে? না স্যার, আমি বলবো না। আচ্ছা ঠিক আছে, কেউ বলবে এটা? এনিওয়ান? কেউ বলার চেষ্টা করো, না বললে কি করে হবে? আমি বলে দিলে কি সমস্যা মিটে যাবে? নিজেদের তো শিখতে হবে, ভাবতে হবে, কোথায় আছে এটা খুঁজতে হবে। বয়সটা তার 26, দেখাচ্ছে তার 80 বছরের মতো। 80 জায়গায় 70 বললেও রুপিটা পাল্টে যাবে না, 60 বললেও পাল্টাবে না। হ্যালো শব্দ হচ্ছে কার? আচ্ছা, আমি স্যার, এটা ওল্ড এজ প্রিম্যাচিওর। হ্যালো হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। স্যার মিউট হয়ে আছেন। ও, আমি মিউট হয়ে আছি। এটা কোথায় আছে? আমি নিজে বলে যাচ্ছি কোথায় আছে, কোথায় আছে, মিউট করে দিই। স্যার, জেনারেটিভে এই পাতাটা বলুন। 1376। আর কোনো আছে? আর কোনো হবে? এনিওয়ান? আরেকটা হবে? ভাবুন কোথায় হতে পারে।
হ্যালো, কেউ বলতে পারবেন? এনিওয়ান? দীপেন বলতে পারবে? এক্সপ্রেশন ফেস। এক্সপ্রেশন? আমার কাছে স্যার বই আছে। ফেসে এক্সপ্রেশন, হ্যাঁ, ওল্ড তারপরে? লুকিং। হ্যাঁ, হয়ে গেল। পাতাটা বলে দাও। 374 পেজ। হয়ে গেল। বড় অসহায় আমি, বড় অসহায় আমি। ইংরেজিটা একটু জানা দরকার, নাহলে খুঁজে পাওয়া মুশকিল আছে। বড় অসহায় আমি। বলুন কেউ। হ্যাঁ, বলুন। কেউ বলবেন? বড় অসহায় আমি। বড় অসহায় আমি, কেউ বলবেন? স্যার লোনলিনেস। না না, লোনলিনেস মানে একা। অসহায় অসহায়। স্যার এটা হতে পারে হেল্পলেস ফিলিং, হেল্পলেসনেস ফিলিং, ইয়েস, ওটাই মাইন্ড হবে। হেল্পলেস। পাতা কত? পাতা কত? 51 পেজ, মাইন্ড চ্যাপ্টার। হ্যাঁ, থ্যাংক ইউ। এটাই হবে, হেল্পলেসনেস। এটাই হবে। আমাকে যদি কেউ মেরে ফেলতো ভালো হতো। এরকম কেউ চায় নাকি? কষ্ট করে চাইতে পারে। আমাকে যদি মেরে ফেলতো তাহলে ভালো হতো। আমাকে যদি কেউ মেরে ফেলতো তাহলে খুব ভালো হতো। আছে, এর উপরটা আছে। দীপেন একটু দেখো কেউ বলতে চায় কিনা। হ্যাঁ স্যার, কেউ কি বলবেন? কেউ যদি বলেন। হ্যালো, হ্যাঁ বলুন। এটা স্যার কিল থট হি ওয়াট টু কিল সামবডি, না এটা হতে পারে মনে হচ্ছে। না না না, একটু 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 মাথায় ঘামাতে হবে, একটু মাথায় ঘামাবো। মাথায় ইয়ে কি খামারও কি? হ্যাঁ অনিন্দ স্যার। হ্যাঁ, মাথাটা একটু কম, একটু কম, আশেপাশেই আছে। খোঁজো খোঁজো খোঁজো, পেয়ে যাবে। খুব জায়গায় ঢুকে পড়েছে। হ্যাঁ, সুনীল কুমার সাহা, আপনি আনমিউট হয়েছেন। বলুন, কি বলবেন বলুন। I am feel well if I feel I feel well if anybody kill me. I feel well if anybody kill me. আমি কেন্দ্রের বই থেকে বলতে হবে।
আচ্ছা, আমরা কেন্দ্রের বই ফলো করছি। জানাই স্যার। এটা কার বই? না, কারণ আমি নিজে এটা বললাম আর কি, বই থেকে নয়। এইবার বললে হবে? আচ্ছা, রেকর্ডারিটা রাখতে হবে তো। ঠিক আছে। আমরা কি নিজের মতো বলতে পারি? না, না। আরে খামারও তো কাছাকাছি চলে এসছে, একটু খোঁজো না বাবা, পেয়ে যাবে তো। অসহায়। ইয়েস, এটা কে লিখলো? ডিজায়ার টু বি কে লিখেছে? কে লিখলো এটা? হোমিও দর্পণের মধ্যে নাকি দীপেন? হ্যাঁ স্যার। ও ঠিক আছে, পেয়ে গেছো। পাতাটা বলে দাও। 61 স্যার। আচ্ছা, আমার হেডমাস্টারের চাকরিটা প্রায় পাকা হয়ে এসেছিল, কিন্তু নিজের মামা সব ভেস্তে দিল। এ তো হয় এরকম। আমার হেডমাস্টারের চাকরি প্রায় পাকা হয়ে এসেছিল, কিন্তু নিজের মামা সব ভেস্তে দিল। কেউ বলুন। স্যার মিসফরচুন বাই আদার্স, এটা হবে কিনা? না, মিসফরচুন তো আলাদা ভাই, মিসফরচুন মানে তো আলাদা। এখানে কি হচ্ছে, চাকরিটা তোমার পাকা হয়েছে, তুমি চাকরিটা পাবে এই আগামী দিন। কথা হলো যে তোমার এই সোমবার দিন তুমি জয়েন করবে। জয়েন করতে গিয়ে তুমি জানতে পারলে যে তোমার মামা পেছনে কাটিয়ে নিয়েছে, কাটিয়ে নিয়ে তোমার চাকরিটা তুমি আর পেলে না। এই যে ঘটনাটা ঘটলো, এখানে তো আবেগ কি কি আসবে? এই আবেগ যদি তো উত্তরটা হবে। স্যার ওনার উন্ডেড হতে পারে, এটা ওনার এফেক্টেড অফ উন্ডেড। না, অনার উন্ডেড মানেটা আলাদা আবার, খুব কাছাকাছি কিন্তু ধরেছো ঠিকই। সতর্ক হয়ে ধরতে হবে রুগী। একটা একটা রুগীর সময় সময় গায়ে গায়ে লেগে থাকে, ডিফারেন্স করা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। অনার উন্ডেড মানেটা অন্য, তার সম্মানহানি হয়েছে। এখানে সম্মানহানির ব্যাপারটা নয়, তার আশার হানি হয়েছে। সে যে আশা করেছিল, সে যে ভরসা করেছিল, তার একটা কি হয়, তার চাকরিটা তার হলো না। এটা তো একটা গ্রেট লস, তো লসও তো হয়েছে। সে তো স্বপ্ন রেখেছে, আমি চাকরিটা পেয়ে গেলে ব্যাস আমার এই হবে, এই পাবো, এই পাবো, সব হিসেব করে দিয়েছে। হলো না, কল কাটিয়ে নিয়ে দিয়েছে বাবা। এগুলোকে ধরতে হয় কি করে? এই যে মামা যে তাকে কাটিয়ে নিয়ে ইয়ে করলো, এটা কেমন লাগবে তার? অনুভূতিটা কি হবে তার? ব্যাখ্যা করো, স্যার যেখানে তার তুমি ব্যাখ্যা প্রতি করো একটা, তাহলে বুঝতে পারবে। তার প্রতি স্যার একটা রাগ জন্মাতে পারে, আবার রাগ একটা জন্মাবে। ঘৃণাবোধ, আবার তার প্রতি একটা নিজের মামা ঘৃণাও একটা জন্মাতে পারে, হেট্রেড হতে পারে। হেট্রেড আসতে পারে, কিন্তু তার মামা তার প্রতি কি করলো, মামার প্রতি সে মামার প্রতি ঘেন্না আসলো, সেটা তো আমার বিষয় নয়। মামা যে তাকে কাঠিটা মারলো, এই কাঠিটা মারার জন্য সে মামার এই কাজের জন্য সে কি ভাবলো? ঘেন্না তো পরে, আগে তো কাজটা করেছে। পরিষ্কার হয়েছে কথাটা? হুম স্যার, ফার্স্ট আমার মামাকে, রাগ হবে, আমি যে নিজের মামা রাগটা কেন হিসাবে হবে? এই কাজটা। রাগটা কেন হবে? স্যার একটা না পাওয়া থেকে আসতে পারে, যে আমি একটা চাকরি আশা করেছিলাম, আশা হতো হলাম।
আশাহত হলাম, কিন্তু মামা যে কাজটা করেছে সেইখান থেকে তার কি ইমোশনটা আসবে এইটাই তো ধরতে হবে, এইগুলো তো ধরা শিখতে হবে রে বাবা। তোমাকে যদি তোমার বাবা চেম্বারটায় যদি বসতে না দেয়, তোমার বাড়িতে ধরো চেম্বার আছে, আমি এখানে বসতে দেবো না, তোকে বসতে দেবো না, তোমার ভরা চেম্বার, ভালো রোগী দেখছিলে, সব কিছুই করছিলে, তোমাকে দেখতে দিল না, এইটা তোমার কি হিসাবে লাগবে, কি কি অনুভূতি আসবে সেটা বলো। বাবা তো ক্লোজ লোক, কি কি মনে হবে বলো। মামাও তো এখানে ক্লোজ লোক, বাবা দিয়ে বলছি, বলো তোমার মনের মধ্যে কি কি অনুভূতি আসবে। প্রথম অনুভূতিটা কি আসবে? রাগটা তোর অনুভূতির ফল, যে অনুভূতিটা তোমার আসবে তার ফলে তুমি রাগছো। রাগ এগুলো বুঝতে হবে তো, রাগটা কখন আসছে, তার আগে একটা অনুভূতি হচ্ছে তো, সেই অনুভূতির পর তার রাগ আসছে বা তারপর তার ঘৃণা আসছে, এগুলো পরে আসছে। আমার কথাটা বুঝতে পেরেছি আমি যেটা বলতে চাইছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তা তোমার বাবার প্রতি কি মনে হবে? বাবার যে এই কাজটা যেটা করলো, তোমাকে বসতে দেবো না বললো, যা বেরিয়ে চলে যাও, তুমি অন্য জায়গায় গিয়ে করো, এই যে বললো, যে তালা চাপে দিয়ে দিল, এইবার তোমার কি মনে হয়? বাবার এই কাজটার জন্য তোমার রাগ হতে পারে, বাবার প্রতি ঘেন্না আসতে পারে, এগুলো আসতেই পারে, কিন্তু তার আগে কি আসবে এইটাই তোমাদের মাথায় আমি ইনপুট করতে চাইছি। এটা করলেই তোমরা একটু বুঝতে পারবে জিনিসগুলো। অসহায় অনুভূতি আসবে স্যার, হ্যাঁ, অসহায় লাগবে, অসহায়। অসহায় তো ওটা করে দেওয়ার ফলে অসহায় হয়ে গেল, অসহায় তো, কিন্তু এই বাবার কাজটাকে কি হিসাবে দেখবে সে? তাহলে আমাকে একটু খুলতে হবে। হ্যাঁ, গ্রিপ একটা হতে পারে, কারণ তার লস হলো, তার লস হলো, চেম্বারটা লস হয়ে গেল, তার টাকা পয়সা ইনকাম বন্ধ হয়ে গেল, গ্রিপ একটা আসতেই পারে এখানে। বাবার এই কাজটার জন্য তার কি অনুভূতি হবে? আরো একটু সোজা করে বলি, বাবা সন্তানের প্রতি এই যে কাজটা করে, এটা উচিত কাজ করেছে না অনুচিত কাজ করেছে? অনুচিত করেছে স্যার। অনুচিত করেছে। এবার একটু ভেঙে দিই, সুবিচার করেছে না অবিচার করেছে? অবিচার করেছে। তাহলে অবিচার করলে এবার রুপি কাটবে অরিন্দ? হ্যাঁ স্যার। এই অবিচার করার ফলে তোমার রাগ হচ্ছে তো, তাহলে বুঝতে পেরেছো? রাগটাকে রেজাল্টেন্ট অফ দ্য ইন্ডিগনেশন মডিফিকেশন। এখানে একটা অপমানিত হচ্ছে, তোমাকে ছেলে হিসেবে তোমাকে তাড়িয়ে দিচ্ছে, তোমার ছেলে তোমার ডাক্তার হিসেবে তোমার মান সম্মানটা নষ্ট হয়ে যাচ্ছে না, ওখান থেকে তাড়িয়ে দিল, লোকে কি বলবে, আরে বাপে খেলিয়ে দিয়েছে, আমাদের দেশের কথা এবার খেলিয়ে দিয়ে মানে তাড়িয়ে দিয়েছে। তার জিনিসটা এবার বোঝা গেছে যে কোনটা গুরুত্ব বেশি? বোঝা গেছে না বোঝা যায়নি এখনো? হ্যাঁ, বুঝা গেছে স্যার। এবার অবিচার হলে পরে তার রূপরেখ কি হবে? অবিচার হলে কি রূপরেখ হবে? স্যার আনফরচুনেট হতে পারে। আনফরচুনেট মানে তো অন্য গো, দুর্ভাগ্য, ওটা তো অন্য জিনিস। এটা বাবা করেছে তো, আমি তো বাবা উদাহরণ দিয়ে বললাম ওর বোঝার সুবিধার জন্য। ইনজাস্টিস। ইনজাস্টিস হলো তার রুব্রিকটা কি আসবে? ইনজাস্টিসের রুব্রিকটা ও কি? আচ্ছা, হ্যাঁ, সেন্স অফ ইনজাস্টিস, হ্যাঁ কথাটা ঠিকই, সেন্স অফ ইনজাস্টিসটা আমাদের রুব্রিকের ভাষায় কি? বলে দেন স্যার। আমি আমি বুঝতে পারছি আমি কি বলতে চাইছি, চিন্তা ভাবনার কৌশলটা শিখতে হবে। ইন্ডিগনেশন, অবিচার বোধ বলছে না, ইন্ডিগনেশন। ইন্ডিগনেশনের মধ্যে রাগও তো থাকে, রাগও তো থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা মডিফিকেশন অলসো। তার চেম্বারটা করে তাড়িয়ে দিল, এটা তো পারছে না জানলো,
বাবা তাকে তাড়িয়ে দিয়েছে, সেখান থেকে তার একটা মডিফিকেশন আসছে, অপমানবোধও আসছে। এইবার মজার ব্যাপারটা বলছি, যখন এই এক্সাইটিং কজ যখন হবে, এক্সাইটিং কজ আমরা নেব, এইরকম ক্ষেত্রে আমি তিনটে জিনিসই পাচ্ছি, গ্রিপও পাচ্ছি, ইনিগ্রেশন মডিফিকেশন পাচ্ছি। যদিও ইনিগ্রেশন মডিফিকেশন ডক্টর কেসি দাস আমাদের শিখিয়েছেন, মুদ্রার এপিঠ ওপিঠ, এটা আমরা শিখেছি, এবং আমরা একটা সময় এটাকে আলাদা করেই করতাম, কিন্তু তাতে অনেক অসুবিধাও আমরা খেয়াল করেছি। তার ফলে ইনিগ্রেশন মডিফিকেশন হলো। এইবার প্রশ্নটা হচ্ছে কি, রোগীকে যেটা জানতে হবে প্রেসক্রিপশনের সময়, যখন ড্রাগ 2-4টে এসে গেল যখন, তখন জানতে হবে তার গ্রিপটা বেশি না তার ইনিগ্রেশন মডিফিকেশনটা বেশি। আমাকে ধরে নিলাম না বাবা করেছেন, বাবা আমার গুরুজন, তিনি করেছেন, এখানে তো অবিচার হবেই, এরকম ধরে নেওয়া যাবে না। কোন মানুষ কিভাবে দেবে এটা আগে থেকে আমরা প্রেডিক্ট করতে পারি না, বলতে পারি না, বলা সম্ভব নয় আমাদের পক্ষে। তাহলে বোঝা গেছে ব্যাপারটা, যে এখানে আমাকে আবার জানতে হবে তার ওই লস গ্রিফ এইটা বেশি না তার ওই অবিচার বোধ। গ্রিফ ধরার একটা কাজ আছে, গ্রিফ থাকলে পরে সাধারণত দেখা যায়, অনেক ক্ষেত্রেই দেখা যায় দীর্ঘশ্বাস একটা থাকে, দীর্ঘশ্বাস থাকে। অবিচার বোধে যে দীর্ঘশ্বাস আসে না তা নয়, তো গ্রিপের ক্ষেত্রে ওটা বেশি থাকে। কিভাবে এগুলোকে কমপ্লিট করতে হয়, এবার তাকে জিজ্ঞেস করতে হবে কি, আচ্ছা তোমার এই যে চেম্বার থেকে উঠে গেল, তোমার রোজগারটা বন্ধ করে, এইটা বেশি তোমার মনে কষ্ট, না তোমার বাবা এরকম আচরণ করলো তোমার প্রতি, কোন কষ্টটা তোমার মনের মধ্যে বেশি প্লে করছে, এইটাকে বার করতে হবে। এইটা দিয়ে বোঝা যায় ইন্টেন্সিটি অফ দ্য রুব্রিক বা ইন্টেন্সিটি অফ দ্য সিমটমস। ইন্টেন্সিটি কিন্তু একটা ফ্যাক্টর, ইন্টেন্সিটি একটা ফ্যাক্টর। আমাদের সাধারণত কি যান্ত্রিকভাবে যে রেপার্টারিটা শেখা নয়, সেখানে সবগুলো একসঙ্গে জড়ো করে দিয়ে যেটা যে নাম্বার বেশি পাবে সেটা করে দেয়। এই যে ভুল শিক্ষা, ভুল শিক্ষা কিন্তু হোমিওপ্যাথিকে একটা স্টিরিওটাইপ গতানুগতিক ইয়েতে চালু করে দিয়েছে। এর ফলটা কি হবে, এর ফলটা হবে ওই রকমই হবে, ফাইন জায়গায় আটকে যাবে, কিচ্ছু করতে পারবে না, প্যারিশন সাপ্রেশন করবে, হচ্ছেও তো তাই, ফেলিওর তো আসবেই। তাহলে ব্যাপারটা হচ্ছে কেন হচ্ছে না, আমাদের ইয়ে কি বলছে, দর্শন কি বলছে? দর্শন বলছে যে সেন্টার টু পেরিফেরি কভার করতে হবে, এটা কেন্দ্রের শিক্ষা, কেন্দ্র থেকে পেরিফেরি পর্যন্ত কভার করতে হবে। এবার সেন্টারটা ধরুন একটা গানের ইয়ে দিয়ে বলি, ধরুন নিচের সা, নিচের সা উপরের সা, দুটো তীক্ষ্ণতা আলাদা তো। তো ফলে ব্যাপারটা হচ্ছে যে নিচের সা যদি হয় তো সেটাকে মিলিয়ে দিলে তো হবে না, সা তো বটেই, তীক্ষ্ণতাটা মিলবে না তো। তীক্ষ্ণতার সঙ্গে যদি তীক্ষ্ণতা মেলে যদি, তবেই তো ওই সেন্টারের সঙ্গে ইয়েটা হলো, সম্পর্কটা হলো, তারপরে পেরিফেরি। প্রতিটি ক্ষেত্রে এরকম দেখতে হবে কোন ইমোশনটা বেশি। আজকাল অনেক সময় দেখা যাচ্ছে একাধিক ইমোশন মানুষের মধ্যে কাজ করে, তখন তোমাকে প্রেসক্রিপশনের সময় যেটা করতে হবে, কোন ইমোশনটা তার মনের মধ্যে বেশি কষ্ট দিচ্ছে, কোনটা মনের মধ্যে বেশি ঘুরছে, সেইটাকে ধরতে হবে, এটা জিজ্ঞেস করে বার করতে হবে। রুটিন ওই যোগ করে অঙ্ক করে হয় না। যেমন ধরো উদাহরণ দিচ্ছি অরিন্দ, তুমি দেখবে যে একটা মানুষের মধ্যে অপমান বোধ এসছে, আবার তার ওই গ্রিপও এসছে, এই যে তোমার মধ্যে গ্রিপ এসছে যে বাবা যদি তোমাকে ওটা করেছে। এইবার তোমাকে যদি জিজ্ঞেস করা যে জায়গাটা তোমার কাটা ঘা, সেই জায়গাটা যদি নুন ফেলা হয়, তুমি লাফিয়ে উঠবে। তখন দেখবে পেশেন্ট নিজেই বলবে যে আমার শোকটা বেশি না আমার ইয়েটা বেশি, এই বাবার অবিচারটা বেশি বা অপমানটা বেশি। রুব্রিকে দেখবে অপমান, মডিফিকেশন, ন্যাট্রামিউর, স্ট্যাপিসাগ্রিয়া একই র্যাঙ্কে আছে, একই গ্রেডে আছে। গ্রেড কিন্তু খুব গন্ডগোল জিনিস। গ্রেড হচ্ছে একটা সংখ্যা মাত্র। ফার্স্ট গ্রেড মানে কি, যেটা প্রুভিং হয়েছে, রিপ্রুভিং হয়েছে আর ক্লিনিক্যালি কনফার্ম হয়েছে, এটাকে ফার্স্ট রুপিং। তবে এটা একটা সংখ্যা, মোস্ট অফ দ্য প্রুভার এটাকে প্রুভ করেছে, ওই সিমটমটা প্রকাশ করেছে। সংখ্যা দিয়ে কখনো কিছু হয় না।
এইবার হচ্ছে কি, যে ন্যাট্টামিউর আর হচ্ছে স্ট্যাফিস্যাগ্রিয়ার মধ্যে ন্যাট্টামিউর কিন্তু একটা ভোঁতা, স্ট্যাফিস্যাগ্রিয়া হচ্ছে খুব সেন্সিটিভ হয়। সেন্সিটিভ না হলে তো অপমানটা তার লাগবে না। এইবার অপমানটার এরও একটা ক্ষেত্র আছে। অপমান যদি বাইরের লোক করে তার গভীরতা একরকম, নিজের বাবা মা যদি করে একরকম, স্ত্রী যদি করে একরকম, ছেলে যদি করে একরকম। প্রত্যেকের গভীরতার পার্থক্য আছে, এই গভীরতাটাকে গেস করতে হবে। এটা না করতে পারলে কিন্তু প্রেসক্রিপশন হবে না, প্রেসক্রিপশনে গন্ডগোল হবে। আমরা এগুলো প্রচুর দেখেছি গন্ডগোল হয়। মানে এইগুলো বার করতে হবে, লিখে রাখতে হবে। বাংলা, আমরা বাঙালি ভাই, অত আমার তো অন্তত অত জ্ঞান নেই ইংরেজিতে। আমি ঠিক বাংলায় ওই অনুভূতিটা তার বলে আমি লিখে রাখি। এইভাবে করলে আস্তে আস্তে কিন্তু ওই পেশেন্টের সূক্ষ্ম সূক্ষ্ম সেটগুলোকে ধরতে পারবে। এই সূক্ষ্ম সূক্ষ্ম সেটগুলো ধরতে পারলে পরে আর কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে চোখটা খুলতে শুরু করবে। আমি কি এটা বোঝাতে পেরেছি না গন্ডগোল হয়ে গেছে? কারো বুঝতে ইঞ্জিং অসুবিধা হচ্ছে এই মেশিনের কথাগুলো? দিলে কি হ্যাঁ, স্যার বলছি, ইঞ্জিং মেশিন দিলে জিনিসে কি একটা রাগের সংমিশ্রণ থাকে? হ্যাঁ, রাগ তো থাকবে, রাগ থাকে তো। তার সাথে কি ঘৃণার মিশ্রণ থাকে স্যার? সেটাও থাকতে পারে। কি আছে বুঝতে হবে, জিজ্ঞেস করে বুঝতে হবে। এইটাই তো দেখতে হবে, তার ঘৃণা আসলো না তার শুধু রাগ আসলো, এগুলো তো দেখতে হবে জিজ্ঞেস করে। এগুলো বার করা যায়, এগুলো কোনো কঠিন কাজ নয় কিন্তু। এক্সাইটিং ফ্যাক্টরটা দেখতে হবে কতটা তীব্র, সেই তীব্রতাটাকে গেস করতে হবে। এটাকে র্যাঙ্ক বলে। এই র্যাঙ্কটা না বুঝলে মুশকিল হয়ে যাবে। কেন তো বহু জায়গায় এই কথাগুলো বলেছেন। তুজার ওখানে গিয়ে বলছে সাইকোটিক সঙ্গে সাইকোটিক পেশেন্টের ক্ষেত্রে আর্সেনিক সিমটমে মিলে যাবে, কিন্তু আর্সেনিক সারাতে পারবে না, কারণ তার গভীরতায় মিলবে না। তার মানে কি, ওখানে যে ফাস্টিলিয়াস যেটা আছে বা আর্সেনিকের যে সিমটমগুলো দিচ্ছে সেগুলো তার গভীরতা বেশি নেই। এই গভীরতা একটা ব্যাপার আছে, গভীরতাগুলো তো বুঝতে হবে। ইন্টেন্সিটি দিয়ে গভীরতাটা বোঝা যায়, মায়াজম দিয়ে গভীরতাটা বোঝা যায়। হ্যাঁ, পরে ইন্টেন্সিটি একটা প্রকাশ এটা। এবার হচ্ছে মায়াজমটা, ওটা এক ধরনের প্রকাশ। এই সবগুলো মিলিয়ে আমাকে দেখতে হবে যে কোন সিমটমটা কতটা জোরালো আছে, সেই জোরালো মতন হবে তবে তো সিমিলারিটি হবে, নাহলে কি করে হবে? আমরা সিম্পলি একটা বার্নিং দেখছি, হ্যাঁ মাঝে মাঝে বার্নিং, ঠিক আছে, সালফারে সব সিমটম মিলে গেল। আপনি দেবেন কচু হবে, ভ্যারিয়েশন হবে। এগুলো আমরা আমাদের অল্প বয়সের সময় এসব করেছি, আমরা তখন বুঝতে পারি। হ্যাঁ করেছি, লেবরেটরি করলে, কেন্টের লেবরেটরি করলে বেশিরভাগই সালফার আসে, কিন্তু বাস্তব তো তা নয়। সালফারের বার্নিংটা হচ্ছে কি ফার্স্ট ডিগ্রি বার্নিং, ফার্স্ট গ্রেড বার্নিং, ফার্স্ট ডিগ্রি বার্নিং। হ্যাঁ, এই ফার্স্ট ডিগ্রি বার্নিং মানে কি, থ্রু আউট দ্য হোল ইয়ার তার বার্নিংটা থাকবে। ওই মাঝে মাঝে অকেশনাল বার্নিং হলে পরে হবে না। আর বার্নিং হচ্ছে সালফার হচ্ছে জেনাস সিমটম। প্রত্যেকটা ওষুধের এরকম কিছু জেনাস সিমটম আছে, সেটা তার থাকতেই হবে ওইভাবে। ওইভাবে না থাকলে ওটা দেওয়া যাবে না। তা আমি আজকে আলোচনা করলাম, এই জায়গায় কারো বুঝতে অসুবিধা হলে বলবেন। আজকে আমি একটু দিলাম আর কি, ছোট্ট করে একটা খুব আর্টের জায়গাটা দিলাম। দেখ, বুঝতে কারো অসুবিধা হলে বলুন, আমি এই জায়গাটা চেষ্টা করবো ক্লিয়ার করা। আচ্ছা, যতটুকু আলোচনা হলো, কেউ যদি কারো কোনো প্রশ্ন থাকে স্যারকে করুন। আমাদের মাঝে অনেক স্যার উপস্থিত আছেন। শব্দ হচ্ছে কেন গো? আর আমারই শব্দ হচ্ছে, ফ্যানের আওয়াজটা হচ্ছিল। হ্যাঁ, কিছুটা গন্ডগোল হচ্ছে। এই জায়গাটা নিয়ে কেউ কিছু বলুন।
না স্যার, কারো সবাই তো বুঝেছে নিশ্চয়ই, কারো যখন প্রশ্ন নেই। প্রশ্ন না থাকলে বোঝা গেল। আমি আজকে এইটুকুই করব, আর আমি এগোবো না, কারণ বেশি দিলে হবে না। আমরা শেষের দিকে পার্থপ্রদীপ চৌধুরী স্যারের কাছে কিছু শুনবো। স্যার, কিছু বলুন। কি শুনবে, সব তো বলেছে। না, বলেছি। শেষ। অনিন্দকে আমার শুধু লাগছিল, অনিন্দ এত সুন্দর বলছে অথচ এটা ধরতে পারলো না, আমি সেটাই অবাক হচ্ছিলাম। অনিন্দ সবই বলেছিল, কিন্তু খুব রাগ দুঃখ সব মিশিয়ে রয়েছে। এটা হলো ইন্ডিগনেশন মডিফিকেশন, এখানে অপমানটা নেই। আর সে অপমানিত বোধও করতে পারে। এই তো তার ইন্ডিগনেশন মডিফিকেশনের ওই স্যার বলতেন আর কি, কয়েনের এই এপিডোপিট, আমার হ্যাঁ, মুদ্রার এপিডোপিট, একই মুদ্রার এপিডোপিট বলতেন স্যার। ওর মনে হচ্ছে পালিয়েছে, মনে হচ্ছে নেট। চুপ হয়ে গেল কেন? হ্যাঁ, স্যার বলতেন এটা একই মুদ্রার এপিটোপিট, ইন্ডিগনেশন মডিফিকেশন। সেই জন্য আমরা যখন ধরি, আমি অন্তত ধরি, আমি দুটোকেই নিই। ওটা আমাদের তো স্যার শিখিয়েছেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা সেই জন্য অনিন্দ কিন্তু সব বলেছিল, সেটাও বুঝেছে, কিন্তু রুব্রিকে রূপান্তরটা করতে পারলো না। যেটা আবার এখন ওই ফাইন জায়গাটা ডেভেলপ করেনি, তবে অনিন্দ অনেক মুখটা খুব ভালো করেছে, অনেক অনেক ভালো করেছে। আর ও জয়ন্ত ছিল নাকি, জয়ন্ত ছিল, হ্যাঁ। তবে অনিন্দ জয়ন্ত মুখ একদম খুলতে শুরু চুপচাপ করেছে, থাকে। উন্নতি হবে ওর। হ্যাঁ, অনিন্দের উন্নতি হবে, কারণ ও মুখ খুলতে শুরু করেছে। না অনিন্দ তো মানে অনেক ডেভেলপ করেও গেছে। হ্যাঁ, বলে ভালো। তারপরে আজকাল বলছে। স্বপনেরও ডেভেলপ করেছে অনেক ভালো রেপার্টরি। স্বপন তো বলবি, স্বপনের কথা বাদ দে না, স্বপন তো বলবি, স্বপন তো আজকের লোক। না তা হোক, কিন্তু রেপার্টরি তো সেই অর্থে অত প্র্যাকটিস ছিল না স্বপনের। ওরা এখন এইগুলোকে শিখছে। দীপেনও বেশ ভালোই হয়েছে। আসলে এইটা বুঝতে হবে পেশেন্টের ফিলিংসটা। সেই পেশেন্টের ফিলিংসটা বুঝতে পারলে তবে হিট করা যায়। অমর এটা অনেক আগেতে করেছে আর কি, ওই যে একদম ওই যে গ্রিফের ইন্ডিগনেশন মডিফিকেশনের বহু জায়গায় ন্যাট্রামিউরাস ট্যাবিসাইক্রিয়া একদম যেন পিটোপিটি লেগে আছে। ওই যে গ্রেডের কথা আবার ডিগ্রিটাকে আবার র্যাঙ্ক বলছে। এই র্যাঙ্কের কথাটা আবার জেন কাঞ্জিলাল খুব ভালোভাবে বুঝিয়েছেন। ডিগ্রিটা সম্ভবত হেরিং বলেছেন, আর র্যাঙ্কটা জেন কাঞ্জিলাল। না না, এটা বোলিং হোসেন বলেছে, বনিং হোসেন বলেছে না র্যাঙ্কের কথাটা। হ্যাঁ, র্যাঙ্কের কথা বোলিং হোসেন বলেছে। আর ডিগ্রিটা বোধহয় হেরিং বলেছে। হ্যাঁ, আর ওই যে গ্রেডেশনটা বোধহয় কেন্টের কথা বেশি। হ্যাঁ, আমার তো পার্সোনালিটি অফ ড্রাগসটা ওনার পড়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। ওই সালফারের বার্নিং নিয়ে বলছেন, ওইটা পড়েই তো আমার মাথাটা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, ওইটাই তো আমার টার্নিং পয়েন্ট, আমার লাইফের টার্নিং পয়েন্ট পার্থ। তাই তো। তারপরে তুই যে গ্রিফের কথাটা বললি, তার মুখটারই ফেসটাই চেঞ্জ হয়ে যায়। গ্রিফের কথাটা মুখটা ছল হয়ে যায়, মুখটা কথাটা ভারী হয়ে যায়, একজন মুখটাই যেন চেঞ্জ হয়ে যায়, যে সে গ্রিফে আছে না রাগের আছে। এইটা মুখের দিকে তাকিয়ে থাকলে আমরা পেশেন্টের কাছে কিন্তু বুঝতেই পারি ব্যাপারটা। রাগ হলে পরে মুখ চোখ লাল হয়ে যাবে, হ্যাঁ, একটা যেন হিট ফ্লাশ করবে, এরকম একটা ব্যাপার আসবে। পেশেন্ট যদি নাও বলে, তবু তার ওই যে মুডের যে চেঞ্জ, তার ফেসিয়াল এক্সপ্রেশনটা একটা গ্রিফের সাথে একটা অ্যাঙ্গারের কিন্তু পার্থক্যটা আমরা দেখে বুঝতে পারবো। বা সে ভয় পেয়েছে, এগুলো ফেসিয়াল ইমপ্রেশনে কিন্তু বোঝা যায়। এই জন্যে আমরা যখন কথা বলবো একদম মুখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে, তাহলে পরে কিন্তু অনেক কথা এই অবজেক্টিভ সিমটমসে আমরা পেয়ে যাব। না বলা কথা,
অনেক না না বলা কথা বলা বেরিয়ে কথা, যায়। তাই তো ওইটা না বলা কথাটা পেলে চোখটা ওটা ছল গুরুত্ব ছল অনেক করে বেশি। আসলো, কথাটা ভারী হয়ে আসলো, বুঝতে পারবো না তার একটা গ্রিপ হয়েছে। শুধু তাই হুম। নয়, চোখের জলটাকে সে লুকোবার চেষ্টা করছে, সেটাও বোঝা যায়। হ্যাঁ, তাই তো। সেই জন্য বহু সিমটমস আমাদের এই অবজারভেশন করে বুঝতে হবে আর কি। সব পেশেন্ট বলবে এমন না, তারপরে এবার কোয়ারিজ করতে হবে। হ্যাঁ, যার জন্য মেন্টাল সিমটমস গুলোকে একদম কেস রেকর্ডের শেষে নিতে হয়, যখন অনেকটা রোগীর সাথে কথা বলতে বলতে অনেকটা ফ্রেন্ডফুলি মিশে যায়। তো প্রথম দিকেও তার ওই যে স্বভাব পরিচয় আচরণ, যেমন সে একটা সন্দেহবাতিক, এদিক ওদিক চাউনি, বা সে কিছু লুকুচ্ছে, চোখে চোখ রাখতে চাইছে না, মুখটাকে ঘুরিয়ে রয়েছে, চোখটাকে ঘুরিয়ে রয়েছে, এইসব থেকে বোঝা যায়। বা সে লজ্জা পাচ্ছে, সবই কিন্তু আমরা ধরতে পারি। একটু এগুলো খেয়াল রাখতে হবে আর কি, ইমপ্রেশন গুলোকে খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু বোঝা যায় আর কি। 11টা আমি তো হলো আর কি। এটা বাবা স্যার একদিনে হবে না বাবা, স্যার এটা মেন্টাল একদিনে হবে না, আমরাও সিমটমটা, পারতাম না। স্যার পার্থ স্যারকে বলো বলো। বলছি স্যার, মেন্টাল সিমটমটা স্যার শেষে নিতে বলছেন স্যার। আমি পিয়ার স্মিথের আর্ট অফ কেস্টিং পড়ছিলাম, সেখানে তিনি বলছেন যে মেন্টাল সিমটমটা মাঝের পিরিয়ডে নিলে ভালো হয়। মানে একদম শেষে নিলে মানে পেশেন্ট যা হোক কিছু একটা বলে বেরিয়ে যেতে পারে। কোনোটাই ঠিক নয়। পেশেন্ট বলছে, বলতে বলতে মেন্টাল সিমটমসে দেয় অনেক কিছু, যেটা দেবে লিখে নিতে হবে, তাকে ভাঙা চলবে না। এই 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 কথাগুলো আমরা নোট করে রাখবো, দিয়ে আমরা তো এইবার ওইটাকে জাজ করব। পেশেন্ট, হ্যাঁ, আমি যেটা নোট করে রাখলাম, বা পেশেন্ট যে ইমপ্রেশনটা দিল বা কিছু বলে গেল, তা সেইটাকে আমাদের কিন্তু এবার বুঝে নিতে হবে। সেই জায়গাটা কিন্তু জাজমেন্ট অফ সিমটমস, যে আমি যেটা বুঝেছি সেটা যথার্থ কিনা, এই যে ক্রস কোশ্চেন করতে হয়। হ্যাঁ, এটা ঠিকই। এই জন্যে আমরা কিন্তু পেশেন্টকে বলেই দিই যে আপনি কিন্তু ওই ভাপের হাঁড়ি চাপিয়ে দিয়ে আসবেন না, আপনি জানবেন, আপনার কিন্তু ওই টাইম লাগবে, আর কতক্ষণ লাগবে তার ঠিক নেই। এটা পেশেন্টের একটা মানসিক প্রস্তুতি তৈরি হয়। বা যখনই আপনি কনিক দিদি যে একটা টাইম নিয়ে রুগীকে অনেক ক্রস কোশ্চেন করে করে যখন আগাবেন, এইটা কিন্তু ওই যে পেশেন্টের রেফারেন্স করবে, সে কিন্তু বলেও দেয়, ডাক্তারবাবু কিন্তু সময় নিয়ে নিয়ে সবকিছু বুঝতে চায়। সেই জন্য পেশেন্টের একটা মেন্টাল প্রিপারেশন থাকে। আর অসুবিধা হয় যেগুলো কখনোই হোমিওপ্যাথি চিকিৎসা করে না এই যাবৎকাল, এলোপ্যাথিক চিকিৎসাই করে এসেছে, বা এই কিছু কিছু এই যে কি বলবো, ওই কিনোট প্রেসক্রিপশন যারা করে তাদের কাছে গিয়েছিল, তখন রুগীরা কিন্তু কিভাবে বলতে হয় জানে না। এবং ধরুন আপনি যখন অনেকটা ফ্যামিলির চিকিৎসা করছেন, সেই রুগীকে তখন আর বেশি প্রশ্ন করতে হয় না, রুগীরা কিন্তু নিজেরাই বলে, তখন আমরা শুনি। একটা যখন একটা ফ্যামিলির ফিস দেন আপনি হয়ে যাবেন, তখন দেখবেন যে সেই বাড়ির লোকেরা এসে আপনাকে ইনফরমেশন গুলো সে নিজেই করছে। কিন্তু যখন একজন নিউ কামার আসে, বা অন্য ফ্যাটার্নিটি থেকে যখন রুগীগুলো আমাদের কাছে আসে, তখন তারা বোঝে না, তো তারা ওই যে প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলো আগিয়ে দিল, প্রথমেই দিয়ে দিল, এই সবগুলো করে তারা। তাহলে রাখুন ওই সমস্ত, এখন ওসব শেষে দেখবো, কারণ ওইসবের উপরে তো আমাদের ওষুধটা আসবে না, এটা তো বুঝতে হবে। এটাই, এবার হ্যাঁ, একটা কথা এটা, বলি, হ্যাঁ, এটা প্রথমেও পাওয়া যায় মেন্টাল সিমটমস। আপনি প্রথম থেকেই তো পেতে পারেন, আপনি অবজারভেশন থেকেও অনেক কিছু আসবে। কিন্তু আপনি যখন ক্রস কোশ্চেন করবেন, সেইটা কিন্তু ওই একটু অন্তরঙ্গতা না হলে হয় না আর কি। পেশেন্ট বলতে চায় না, তার গোপন কথা বলবে কেন আপনাকে বিশ্বাস করে। হ্যাঁ, অ্যাসুরেন্স করতে হবে আর কি, যে আপনার কথা কেউ জানতে পারবে না, গোপন থাকবে। হ্যাঁ, এগুলো বলতে হয় পেশেন্টকে। তারপরে একা একা পেশেন্টের কাছ থেকে কিন্তু ওই গ্রুপের জিজ্ঞাসা করলে হয় না, শুধুমাত্র ডাক্তার আর ওই পেশেন্ট থাকবে, আবার সরিয়ে দিয়ে তার অ্যাটেন্ডেন্সের কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে, অনেক কিছু কায়দা করে বুঝতে হয় আসলে। রাখলাম। গতকাল গতকাল আমি একটা কেস দেখেছি, আমার 7 ঘন্টা লেগেছে, 7 ঘন্টা, 7 আওয়ার্স।
এগুলো তো মাপা জোপা কিছু নেই, বিশেষ করে সাইকোসিস পেশেন্ট বা খুব বোকা আঁধা পেশেন্ট গুলোকে জাজ করতে তো সময় লাগবেই। না, এটা বোকা হাদা নয়, কিন্তু এর জটিলতা অনেক কিছু আছে, বার করেছি, মানে দম দম বেরিয়ে গেছে। ওই সাইকোট্রিক তার মানে হাইড করছে, সব বলতে চাইছে না। আমার অনেকদিন বাদে এত টাইম লাগলো, এত টাইম আমার লাগে না। এই কালকে আমার লেগেছে। আমি তো ছাড়বো না যতক্ষণ না বুঝতে পারবো। এই নাছরবান্দা সেইটাই। ভাবটা দরকার। আর একদম। অরিন্দ, আমরা চেষ্টা করছি তোমাদের চিন্তা ভাবনার কৌশলটাকে আমরা পাল্টাতে চাইছি। তোমরা পড়াশোনা করছি, এইটা পাল্টাতে পারলেই তোমরা দেখবে স্বাধীনভাবে কাজ করতে পারবে। কোনো ব্যক্তির মতামতের উপর নির্ভর করবে না। তুই পেশেন্টকে খেয়াল করো, পেশেন্টের কোন সিমটমটা বেশি, কোন সিমটমটা কম আছে, ইন্টেন্সিটিটা বেশি, কিভাবে সেটা তৈরি হয়েছে এগুলো দেখতে হবে, কোন সিচুয়েশনে তৈরি হয়েছে, জার্নি অফ দ্য পেশেন্ট, এগুলো হচ্ছে খুব কিভাবে তার ডেভেলপ পর আসছে, এইগুলোর উপর তো ভিত্তি করে তোমার প্রেসক্রিপশন হবে। আমি জাস্ট মাথায় দিচ্ছি, এখন করতে পারবে না, কারণ আমরা পারতাম না এক সময়, আমরা আর্লি লাইফে পারতাম না তো। কিন্তু আমি লাইনটা তোমাদের দিচ্ছি, এখন তোমাদের তো খিচুড়ি পাকাবে, কষ্ট হবে, অসুবিধা হবে, কিন্তু বাবা করতে থাকো, আমরা মিসগাইড করবো না। করতে করতে দেখবে আস্তে আস্তে চোখ খুলে যাবে। এইটাই আমরা চাইছি, তো ছেলেগুলো চোখ খুলুক, নিজে করুক। একটা, এই গল্পটা আমি অনেকবার বলেছি, আমাদের কাঞ্জিলাল স্যার ইয়ে, পেশেন্টের মা মারা গেছে 15-20 দিন আগে। তারপর তার স্বামীকে পাড়ার লোকেরা মারাত্মক অপমান করেছে, বাড়িতে এসে দল বেঁধে এসে। তারপর সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যেতে কাঞ্জিলাল স্যারের কাছে এসছে, তার বুকে কষ্ট, সে দম নিতে পারছে না, কদিন ধরে চিকিৎসা করে কোনো রেসপন্স করেনি অ্যালোপ্যাথি চিকিৎসায়। কার্ডিওলজিস্ট দেখিয়েছে, ইয়ে করছে, এক ফোঁটা কোনো ওষুধে কাজ হয়নি। দিন 10-12 জন চিকিৎসা করে তো কাঞ্জিলাল স্যারের কাছে এসে আমি বসে আছি, রেকর্ডিং হলো, ইয়ে হলো। স্যার তখন বললো, না তোর একটা কথা বলবো, ঠিকঠাক জবাব দিবি তো? এই তোর এই যে মা মারা গেল, মায়ের কথা বলতে গিয়েও কাঁদছিস, আবার স্বামী অপমানের কথা বলতে গিয়েও কাঁদছিস। আচ্ছা, তুই যখন একা থাকিস, তোর মায়ের মুখটা বেশি মনে পড়ে, না যারা তোর বাড়িতে সম্পর্ক তাদের মুখটা মনে পড়ে? তখন সে রেগে উঠে কিস্তি মেরে একটা কিস্তির স্যারের সামনে দিয়ে ফেলেছে, দিয়ে বলছে ওই শোরের বাচ্চাগুলোকে যদি আমি উপায় থাকতো না, তা কুপিয়ে দিতাম আমি। তো তখন স্যার হাসছে, তখন আমিও হাসছি। স্যার বলে, হলো রে প্রেসক্রিপশন? আমরা হ্যাঁ হয়ে গেল। তাহলে বোঝা গেছে ব্যাপারটা, এই যে দুটোই কিন্তু এক্সাইটিং কজ, কিন্তু তার হচ্ছে এই অপমানের জায়গাটা কিন্তু তার তীব্র, মায়ের গ্রিপের থেকেও তীব্র, ফলে তাকে স্ট্যাফি দেওয়া হলো। এই হচ্ছে র্যাঙ্কের ব্যাপারগুলো। এরকম অনেক কিছু আমরা বলতে পারি, বলতে বলতে আস্তে আস্তে এগুলো এসে যাবে। হ্যাঁ, একটু খেয়াল করতে হবে, সালফারের বার্নিং, ফসফরাসের বার্নিং, এইসব বার্নিং গুলো হচ্ছে ফার্স্ট গ্রেড বার্নিং। ফার্স্ট গ্রেড বার্নিং মানে থ্রু আউট দ্য ইয়ার এরকম সব চলবে। সিমটমের ক্ষেত্রে তাই, যেমন লাভ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, লাভ, সেখানে ফার্স্ট গ্রেড আছে, সেকেন্ড গ্রেড আছে, অনেক কিছু আছে। ফার্স্ট গ্রেড মানে ডিসঅ্যাপয়েন্ট, লাভ মানে তার ভালোবাসা চলে গেছে, তো ভেঙে গেছে, সেইটা তো কষ্ট, সেই কষ্টটা প্রায় সব সময় থাকে। কাজের মধ্যে থাকলে তো কিছুটা কম থাকে, একটু ইয়ে হলে পরে চেপে যাচ্ছে, কষ্ট থেকে সে মুক্তি পাচ্ছে না। এই যে সব সময় সারা বছর ধরে এটা ভাবছে, দ্যাট ইজ ফার্স্ট র্যাঙ্ক। এই ফার্স্ট র্যাঙ্কগুলো এগুলো ধরতে হবে, ওই র্যাঙ্কগুলো ধরতে হবে, ওই র্যাঙ্কগুলো ধরে প্রেসক্রিপশন করতে হবে। এগুলো মেটেরিয়াল থেকে শিখতে হবে, আর রোগী থেকে শিখতে হবে। কোনো বইতে পাওয়া যাবে না। কেন্টের বইয়ে কিছু কিছু পাওয়া যাবে, কিছু ইন্ডিকেশন পাওয়া যাবে। কেন্টই তো মাস্টার এখানে, না দা মাস্টার। কেন না থাকলে কি আমরা হোমিওপ্যাথি করতে পারতাম নাকি? অসম্ভব ব্যাপার। আচ্ছা, আজকে এইটুকু বলে শেষ করে, অনেক রাত হয়েছে ভাই। আমরা শেষ করে দিচ্ছি। আচ্ছা স্যার, তাহলে সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা পরের ক্লাসের জন্য অপেক্ষা করব।
শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি জানালাম ভাই, এত কষ্ট করে শুনলেন।